গ্রামের নাম ছিল চরকান্দা। নদী, বিল আর জঙ্গলে ঘেরা এক অদ্ভুত জায়গা। দিনের বেলা সবকিছু স্বাভাবিক মনে হলেও সূর্য ডোবার পর গ্রামের চারপাশের পানিগুলো যেন অন্য রূপ নিত। বিশেষ করে গ্রামের পশ্চিমে থাকা কালো বিল, যেখানে সন্ধ্যের পর কেউ মাছ ধরতে যায় না। বুড়োরা বলতো, ওখানে গেলে মাছ পাওয়া যায় ঠিকই, কিন্তু বিনিময়ে কিছু রেখে আসতে হয়। আমি তখন কলেজে পড়ি, শহর থেকে ছুটিতে গ্রামে এসেছি। আধুনিক চিন্তা, ভূত প্রেত বিশ্বাস করি না, কুসংস্কার বলে উড়িয়ে দিই সব। আমার বন্ধু রাশেদ আর মোস্তাফিজ দুজনেই গ্রামের ছেলে। এক বিকেলে তারা বলল, চল আজ রাতে কালো বিলে মাছ ধরতে যাই, বড় শোল উঠছে। আমি হেসে বলেছিলাম, ভূতের ভয় তোমরা এতদিন যাওনি তাই না? রাশেদ একটু চুপ করে থেকে বলল, ভয় না, অস্বস্তি। আমরা শেষমেশ সিদ্ধান্ত নিলাম রাতেই যাব। রাত প্রায় 10:30। আকাশে মেঘ, চাঁদ ঢেকে গেছে। আমরা তিনজন হাতে ছিপ, কাঁধে টর্চ আর সঙ্গে একটা কেরোসিনের হারিকেন নিয়ে কালো বিলের দিকে রওনা দিলাম। বিলের ধারে পৌঁছতেই কেমন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। চারপাশে অদ্ভুত নীরবতা, ব্যাঙের ডাক নেই, ঝিঝি পোকার শব্দ নেই, শুধু কালো পানির হালকা ঢেউ। মোস্তাফিজ ফিসফিস করে বলল, এত চুপচাপ কেন? আমি উত্তর দিলাম না। সত্যি বলতে আমার বুকের ভেতরও অজানা একটা চাপা ভয় ঢুকে পড়েছিল। আমরা ছিপ ফেললাম। প্রথম আধ ঘন্টা কিছুই হলো না। তারপর হঠাৎ আমার ছিপে টান। আরে, বড় কিছু লাগছে। আমি উত্তেজিত হয়ে উঠলাম। টানতে টানতে দেখি সত্যি বড় শোল। রাশেদ খুশিতে চিৎকার করে উঠল, কিন্তু ঠিক তখনই বিলের মাঝখান থেকে একটা শব্দ ভেসে এলো, ছল ছল ছল। মনে হলো কেউ ধীরে ধীরে পানির ভেতর দিয়ে হাঁটছে। আমরা তিনজন থমকে গেলাম। কেউ আছে নাকি? আমি জোরে বললাম। কোনো উত্তর নেই, কিন্তু শব্দটা থামল না, বরং আমাদের দিকেই এগিয়ে আসছে। হারিকেনের আলো পানির ওপর পড়তেই আমরা যা দেখলাম তা আজও চোখ বন্ধ করলে ভেসে ওঠে। পানির ভেতর একটা মানুষের মতো ছায়া, কিন্তু মাথাটা অস্বাভাবিক বড়। চুলগুলো পানিতে ভাসছে, মুখটা দেখা যাচ্ছে না। বুক পর্যন্ত পানি, অথচ পা নেই, সোজা পানির ভেতর মিশে গেছে। মোস্তাফিজ কাঁপা গলায় বলল, আল্লাহ, ওটা কি? ছায়াটা হঠাৎ থেমে গেল। তারপর এক নারীর কণ্ঠ, খুব কর্কশ, খুব ভেজা, মাছ নিতে এসেছ? তাহলে দাম দিতে হবে। আমি চিৎকার করে বললাম, দৌড়াও! আমরা দৌড় দিলাম, কিন্তু কয়েক কদম যেতেই বুঝলাম পা ভারী হয়ে যাচ্ছে। কাদা নয়, যেন কেউ পা ধরে টানছে। রাশেদ পড়ে গেল। আমি তাকে টানতে গিয়ে দেখি তার পায়ের গোড়ালি দুটো কালো হাত চেপে ধরেছে। হাতগুলো ঠান্ডা, পচা গন্ধ। পানির ভেতর থেকে সেই মুখটা এবার পরিষ্কার দেখা গেল। মুখ নেই, মসৃণ ফাঁকা চামড়া, চোখের জায়গায় কালো গর্ত, মুখের জায়গায় শুধু ফাটা দাগ। সে বলল, একজন রেখে যাও, বাকিরা যাবে। মোস্তাফিজ ভয়ে জ্ঞান হারালো। আমার মাথার ভেতর শুধু একটাই কথা শুনছিলাম, একজন রেখে যাও। ঠিক তখনই দূরে কারোর কণ্ঠ ভেসে এলো, ছিপ ফেলেছিস, কিন্তু দোয়া পড়িস নাই। এক বুড়ো লোক, গ্রামের ইসমাইল কাকা, হাতে লাঠি, গলায় তাবিজ। তিনি জোরে জোরে দোয়া পড়তে শুরু করলেন। সাথে সাথে পানির ভেতরের হাতগুলো সরে গেল। ছায়াটা আর্তনাদ করে পানির নিচে মিলিয়ে গেল। আমরা তিনজন মাটিতে লুটিয়ে পড়লাম। ইসমাইল কাকা আমাদের বাড়ি নিয়ে গেলেন। সেদিন রাতে তিনি কালো বিলের গল্প শোনালেন। অনেক বছর আগে ওই বিলে এক জেলে তার স্ত্রীকে সন্দেহ করে পানিতে ডুবিয়ে মেরেছিল। স্ত্রী গর্ভবতী ছিল। মারা যাওয়ার আগে সে অভিশাপ দিয়েছিল, যে মাছ নেবে সে রক্ত দেবে। তার আত্মা আজও বিলে থাকে, কাউকে একা পেলে নিয়ে যায়, দল হলে একজন দাবি করে। তোমরা বেঁচে গেছো কারণ সে তিনজন একসাথে পায়নি, আর আমি সময় মতো পৌঁছেছি, ইসমাইল কাকা বলেছিলেন। আমি ভাবলাম সব শেষ। ভুল ভাবনা। পরদিন ভোরে ঘুম ভাঙতেই দেখি আমার হাতে এখনো মাছ ধরার ছিপ ধরা, অথচ আমি তো ঘরে। কানে ভেসে এলো সেই কণ্ঠ, দাম বাকি আছে। জানালার বাইরে তাকিয়ে দেখি
বিলের পানি আমাদের উঠোন পর্যন্ত চলে এসেছে। পানির ভেতর থেকে সেই ছায়া উঠছে। আমি চিৎকার করতে ইসমাইল কাকা দৌড়ে এলেন। তিনি আমার হাতে ছিপ কেটে দিলেন, তাবিজ ছিঁড়ে আগুনে ফেললেন। এক প্রচণ্ড শব্দে পানি সরে গেল। আমি আর কখনো রাতের বেলা মাছ ধরিনি, কালো বিলের দিকে তাকাইও না। কিন্তু কোনো কোনো রাতে নদীর ধারে গেলে এখনো শুনি ছল ছল ছল, আর মনে হয় সে এখনো হিসাব মেলাচ্ছে।